ক্লাসরুম নামক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে নবম শ্রেণীর ইলিয়াস গল্পটি নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি ইলিয়াস গল্প নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ইলিয়াস গল্পের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো, এই গল্পটি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ওপরে আই বাটন লিঙ্কে ক্লিক করে আগের ভিডিওটি অবশ্যই দেখে নিবে, তাহলে তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো আজকে আমি প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আছে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বলি। ঠিক আছে, উত্তর প্রশ্নাবলী। তো 1 নাম্বার দেখো কি বলছে, ইলিয়াস গল্পটি কার লেখা? তো এর উত্তর কি, যে ইলিয়াস গল্পটি হচ্ছে রুশ সাহিত্যিক লিও টলস্টয়ের লেখা। এই যে ইলিয়াস গল্প, এই গল্পটি লিখেছেন একজন রুশ সাহিত্যিক লিও টলস্টয়। ঠিক আছে? আর তারপরে 2 নাম্বার দেখো কি বলছে, যে ইলিয়াস গল্পটি কে বাংলায় অনুবাদ করেছেন? যেহেতু এই গল্পটি লিখেছেন একজন রুশ সাহিত্যিক লিও টলস্টয়, অতএব ওটাকে বাংলায় এই গল্পটিকে বাংলায় অনুবাদ করেছেন কে? মনীন্দ্র দত্ত। ইলিয়াস গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। তারপরে দেখো 3 নাম্বার কি বলছে, যে ইলিয়াস কোথায় বসবাস করত? ইলিয়াস গল্পের প্রধান চরিত্র। ইলিয়াস পশ্চিম রাশিয়ার উফা নামক প্রদেশে বসবাস করত। পশ্চিম রাশিয়ার উফা নামক প্রদেশে বসবাস করত। ঠিক আছে, জায়গার নাম মনে রাখবে। তারপরে দেখো কি বলছে, ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল? ইলিয়াস কোন জনগোষ্ঠীর মানুষ ছিল? ইলিয়াস বাসকীর জনগোষ্ঠীর মানুষ ছিল। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। দেখো যে তার জনগোষ্ঠীর নাম হচ্ছে বাসকীর। ঠিক আছে? তারপরে বলছে, ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা কেমন ছিল? উত্তর হলো যে ইলিয়াস যখন পিতৃহীন হয় তখন তার অবস্থা ধনী ও দরিদ্রের মাঝামাঝি ছিল। অর্থাৎ তোমরা যদি গল্পটি পড়ে থাকো তাহলে দেখবে যে গল্পের প্রথমেই আছে ইলিয়াস না ধনী না দরিদ্র, ধনী ও দরিদ্রের মাঝামাঝি যে অবস্থা থাকে মানুষের, ঠিক সেই রকম অবস্থা ছিল আমাদের এই গল্পের ইলিয়াস চরিত্রের। ঠিক আছে? তারপরে দেখো, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। এখানে কি কি বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে? এই বিষয় সম্পত্তি বলতে কার বিষয় সম্পত্তি? সেটা হচ্ছে ইলিয়াসের বিষয় সম্পত্তি। তো উদ্ধৃতাংশে তার বিষয় সম্পত্তি বলতে 60টি ঘটকি, তার বলতে এখানে ইলিয়াসকে বোঝানো হচ্ছে। উদ্ধৃতাংশে ইলিয়াসের বিষয় সম্পত্তি বলতে 60টি ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়ার কথা বলা হয়েছে। তারপরে 7 নাম্বার প্রশ্ন দেখো কি বলছে, প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। কিভাবে ইলিয়াসের অবস্থার উন্নতি হয়েছিল? ইলিয়াস ও তার স্ত্রীর সুব্যবস্থাপনা এবং সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রমে তাদের অবস্থার উন্নতি হয়েছিল। তোমরা ইলিয়াস এবং তার স্ত্রীর নাম কি বলো তো? তার স্ত্রীর নাম হচ্ছে শামসেমাগি। তো এই যে ইলিয়াস এবং তার স্ত্রী সারা দিন রাত পরিশ্রম করত, তাদের সেই কঠোর পরিশ্রমের ফলেই তাদের অবস্থার উন্নতি হয়েছিল। কত বছর, তারপরের প্রশ্নটা দেখো, যে কত বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? দীর্ঘ 35 বছর পরিশ্রম করে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল। কত বছর? দীর্ঘ 35 বছর। ঠিক আছে, মনে রাখবে। তারপরে 9 নাম্বারটা দেখো কি বলছে, ইলিয়াসের তখন খুব বলবোলাও। তো আমাদের এইখানে দেখো কি বলছে, ইলিয়াসের তখন খুব তো বলবোলাও কথার মানে আমাদের জানতে হবে, অর্থ জানতে হবে। তো এখানে কি বলছে, যে ইলিয়াসের তখন খুব বলবোলাও। কিভাবে তার বলবোলাও হলো? 35 বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াসের বিপুল সম্পত্তি মালিক হয়ে ওঠে, ফলে চারিদিকে ইলিয়াসের নাম ছড়িয়ে পড়ে। বলবোলাও মানে হচ্ছে নাম ডাক ছড়িয়ে পড়া, নাম যশ। ঠিক আছে? সকলেই তাকে ঈর্ষা করে। কাকে, কেন সকলেই ঈর্ষা করে? ইলিয়াসের বিপুল সম্পত্তি এবং সমৃদ্ধি ও প্রতিপত্তি দেখে তার প্রতিবেশীরা সকলেই তাকে ঈর্ষা করত। কাকে ঈর্ষা করত? ইলিয়াসকে। তারপরে দেখো কি বলছে, ইলিয়াস অতিথিদের কি দিয়ে সেবা করত? ইলিয়াস তার অতিথিদের কুমিজ, চা, শরবত, মাংস প্রভৃতি ভোজ্য ও পানীয় দিয়ে সেবা করত। তাহলে কি কি বলছে? কুমিজ, চা, শরবত, মাংস প্রভৃতি ভোজ্য ও পানীয় দিয়ে সেবা করত। এই যে কুমিজ জিনিসটা কি বলো তো? এগুলো নিয়ে আমি আগের ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছি, ওই জন্যই ওই ভিডিওটা তোমাদের দেখা খুব দরকার। ঠিক আছে?
তো কুমিজ হচ্ছে ঘটকি মানে হচ্ছে স্ত্রী ঘোড়া, ঘটকির দুগ্ধজাত পানীয় বিশেষ, ঠিক আছে। মানে স্ত্রী ঘোড়ার দুধ থেকে যে এক ধরনের পানীয় তৈরি হয় সেটাকেই কুমিজ বলে। তো ইলিয়াস তার অতিথিদের কুমিজ, চা, শরবত, মাংস প্রভৃতি ভোজ্য এবং পানীয় দিয়ে সেবা করত। তো তার পরের নাম্বার হচ্ছে 12 নাম্বার, বলছে ইলিয়াসের কয়টি সন্তান? ইলিয়াসের 2 ছেলে ও 1 মেয়ে, অর্থাৎ তার 3টি সন্তান ছিল। তারপরে 13 নাম্বারটা দেখো, বলছে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো কেন? ছোট ছেলেকে ইলিয়াস একটি বাড়ি এবং কিছু গরু ও ঘোড়া দিয়ে তাড়িয়ে দেওয়ায় তার সম্পত্তিতে টান পড়লো। মানে এই যে তার ছোট ছেলে তা কি করলো, যখন বিয়ে করে নিয়ে আসে তখন তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয় এবং তার ছোট ছেলে আলাদা থাকতে শুরু করে। তখন ইলিয়াস কি করলো, তার ছোট ছেলেকে একটা বাড়ি, কিছু গরু ও ঘোড়া দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই যে সম্পত্তি ভাগ হয় তার ফলেই ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ে। এরপরে 14 নাম্বার দেখো কি বলছে, তারা আয়েশি হয়ে উঠল। তো আমাদের আয়েশি শব্দের অর্থ জানতে হবে। আয়েশি মানে হচ্ছে অলস। তো এখানে কি বলছে, তারা বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? ইলিয়াসের ছেলেদের। বলছে কারা কখন আয়েশি হয়ে উঠল? ইলিয়াস ধনী ব্যক্তি হয়ে উঠলে তার ছেলেরা আয়েশি হয়ে উঠল। তারপরে দেখো কি বলছে, কারা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? কিরবিজরা ইলিয়াসের সবচেয়ে ভালো ঘোড়াগুলি চুরি করেছিল, ঠিক আছে, ভালো করে দেখে রাখবে। তো তারপরে দেখো কি বলছে, 70 বছর বয়সে দুর্দশার চরমে নেমে ইলিয়াস কি কি বিক্রি করতে বাধ্য হলো? 70 বছর বয়সে, মানে ইলিয়াসের বয়স যখন 70, তখন দুর্দশার চরমে নেমে ইলিয়াস কি কি বিক্রি করেছিল? ইলিয়াস তার যে পরনের পশমের কোট, শীতকালে যা পড়েছিল, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং গৃহপালিত পশুগুলি বিক্রি করতে বাধ্য হয়েছিল। তারপরে 17 নাম্বার দেখো, ইলিয়াসের অনেকগুলো ভেড়ার কিভাবে মৃত্যু ঘটল? ভেড়ার পালে মড়ক লেগে ইলিয়াসের অনেকগুলো ভেড়ার মৃত্যু হয়েছিল। মড়ক এক ধরনের রোগ, ঠিক আছে। তো ভেড়ার পালে মড়ক লেগে ইলিয়াসের ওই ভেড়াগুলির মৃত্যু হয়েছিল। ইলিয়াসের স্ত্রীর নাম কি? দেখো আমি আগেই বলেছি ইলিয়াসের স্ত্রীর নাম হচ্ছে শামসেমাগি। তো তারপরের প্রশ্ন দেখো, বৃদ্ধ ইলিয়াসকে দেখে তার প্রতি করুণা হয়েছিল? মানে এই যে বৃদ্ধ ইলিয়াসকে দেখে তার প্রতি, মানে ইলিয়াসের প্রতি করুণা হয়েছিল। বৃদ্ধ ইলিয়াসকে দেখে মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হয়েছিল। করুণা মানে দয়া, ঠিক আছে। তো তারপরে দেখো কি বলছে, তার খুব দুঃখ হলো। কেন দুঃখ হলো? সচ্ছল অবস্থায় ইলিয়াস অত্যন্ত অতিথি বৎসল ছিলেন। ইলিয়াসের দুঃখের দিনে সেই কথা স্মরণ করে মোহাম্মদ শাহর দুঃখ হলো। মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দিল? 21 নাম্বারটা দেখো কি বলছে, যে মোহাম্মদ শাহ ইলিয়াসকে কি কাজ দিল? মোহাম্মদ শাহ ইলিয়াসকে গ্রীষ্মকালে তরমুজের ক্ষেত দেখভাল করা এবং শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ দিয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো ইলিয়াসের স্ত্রীর জন্য মোহাম্মদ শাহ কি কাজ দিয়েছিল? মোহাম্মদ শাহ ইলিয়াসের স্ত্রীকে ঘটকিদের দুধ দোয়ানো ও কুমিজ তৈরির কাজ দিয়েছিল। ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে কিসের মতো কাজ করত? ইলিয়াস ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করত। তারপরে 24 নাম্বার দেখো, বলছে ক্রমে ক্রমে সব সয়ে গেল। কার কি সয়ে গেল? বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রী প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে থেকে ভাড়াটে মজুরের মতো পরিশ্রম করত। প্রথম দিকে কষ্ট হলেও পরে তাদের সব কিছু সয়ে যায়, অর্থাৎ সয়ে যায় আর কি সব কিছু। তো তারপরে আমরা কি বলবো, 25 নাম্বার দেখো, বলছে যে মোহাম্মদ শাহর বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে একজন কি ছিলেন? মোহাম্মদ শাহর বাড়িতে আগত আত্মীয়দের মধ্যে একজন ছিলেন মুসলিম পণ্ডিত, পুরোহিত বা মোল্লা, ঠিক আছে। বিশেষত্ব এই যে এখানে কার বিশেষত্বের কথা বলা হয়েছে? বৃদ্ধ চাকর ইলিয়াস যে একসময় এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, তার বিশেষত্বের কথাই বলতে চেয়েছেন। কে বলতে চেয়েছেন? তাদের প্রতিবেশী মোহাম্মদ শাহ। তারপরে 27 নাম্বারটা দেখো, বলছে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল। কে সবচেয়ে ধনী ছিল? আলোচ্য উদ্ধৃতাংশে বৃদ্ধ ইলিয়াস একসময় এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, সেই কথাই এইখানে বলতে চাওয়া হয়েছে বা বলা হয়েছে। তারপরে দেখো 28 নম্বর কি বলছে, অতিথির মতে ভাগ্য কিসের মতো ঘোরে? তো মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথির মতে ভাগ্য চাকার মতো ঘোরে।
বাবাই একবার এদিকে এসো তো। বাবাই বলতে এখানে কাকে সম্বোধন করা হয়েছে? আলোচ্য উদ্ধৃতাংশে বৃদ্ধ ইলিয়াসকে বাবাই সম্বোধন করা হয়েছে। তারপরে 30 নম্বরটা দেখো, যে তার মনেও যা মুখেও তাই। কার মন ও মুখ সমান? লিও টলস্টয়ের ইলিয়াস গল্পের ইলিয়াসের বৃদ্ধ স্ত্রী শামসেমাগির মন ও মুখ মুখ সমান বলা হয়েছে। মানে তার মনেও যা, শামসেমাগির মনেও যা মুখেও তাই, সেটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এরপরে দেখো পরের যে প্রশ্ন উত্তর, সেটা হচ্ছে ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। ঠিক আছে, তো এইখানে দেখো প্রথমেই 1 নম্বর প্রশ্ন কি আছে, যে পাশে পাশের সকলেই তাকে ঈর্ষা করে। কাকে? তাকে বলতে যার কথা বলা হয়েছে সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কি? তো আমরা আগেই আলোচনা করেছি যে কাকে ঈর্ষা করতো, এখানে ইলিয়াসকে ঈর্ষা করতো। তো দেখো উত্তর কি বলছে, লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে তাকে বলতে কাহিনীর প্রধান চরিত্র বাসুকির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসকে বোঝানো হয়েছে। আচ্ছা, সেই ব্যক্তিকে ঈর্ষার কারণ কি ছিল? অর্থাৎ ইলিয়াসকে এই যে ঈর্ষা করতো, তার প্রতিবেশীরা কেন ঈর্ষা করতো, এর কারণ কি ছিল? তো দেখো কি বলছে, 35 বছরের অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পত্তির মালিকে পরিণত হয়। 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া ও ভাড়াটে মজুরদের মনিব হয়ে ওঠে ইলিয়াস। মনিব মানে হচ্ছে মালিক। ঠিক আছে, তার এই সমৃদ্ধি ও ধন সম্পত্তির আধিক্য দেখেই প্রতিবেশীরা সকলে তাকে ঈর্ষা করতে শুরু করে। কাকে? ইলিয়াসকে। তো 2 নম্বর প্রশ্ন দেখো, তারপরে বলছে ইলিয়াসের তখন খুব বলবোলাও। তোমাদের আমি আগেই বলেছি বলবোলাও মানে হচ্ছে নাম ডাক বা খ্যাতি, বা মানে নাম ডাক বা খ্যাতি। ঠিক আছে, তো এখানে বলবোলাও শব্দের অর্থ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। তো এখানে দেখো উত্তর কি বলছে, লিও টলস্টয়। তোমরা এখানে আরেকটি জিনিস ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে প্রথমে লিও টলস্টয় না বলে লিখতে পারো যে রুশ সাহিত্যিক লিও টলস্টয়। ঠিক আছে, লিখবে যে রুশ সাহিত্যিক লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে বলবোলাও শব্দের অর্থ হলো নাম ডাক বা খ্যাতি। তো এইখানে বলছে এই যে কথাটি বলা হয়েছে যে ইলিয়াসের তখন খুব বলবোলাও, তার তাৎপর্য বিশ্লেষণ করতে। তো দেখো কি বলছে, যে দীর্ঘ 35 বছরের কঠোর পরিশ্রম ও সুব্যবস্থাপনায় ইলিয়াস বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। তার 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া সহ ভাড়াটে মজুরানির মনিবে পরিণত হয় ইলিয়াস। ফলে ক্রমশ তার খ্যাতি ও পরিচিতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। অন্যদিকে আশেপাশের সকলেই তাকে ঈর্ষা করে। এই দুটো প্রশ্ন দেখো মোটামুটি একই আছে। ঠিক আছে, এই যে পাশের সকলেই তাকে ঈর্ষা করে, আর একটা হচ্ছে ইলিয়াসের তখন খুব বলবোলাও। কিন্তু তোমরা আগে দেখবে যে প্রশ্নের মধ্যে কি চাচ্ছে, ওই হিসেবে উত্তরটা দেবে। ঠিক আছে, দুটো মানে প্রশ্নেরই মূল বিষয় একই, কিন্তু প্রশ্ন অনুযায়ী উত্তরটা বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, তারপরে 3 নম্বর আসো, কি বলছে, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো। ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে পড়লো? তো উত্তরটা দেখো, লিও টলস্টয় রচিত, বা এখানে লিখতে পারো রুশ সাহিত্যিক লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে নিজের বিতাড়িত পুত্রকে একটা বাড়ি, কিছু গরু ঘোড়া দেওয়ায় ইলিয়াসের সম্পত্তিতে কিছুটা টান পড়ে। এর পরপরই ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলি ভেড়া মারা যায়। কার ভেড়া এগুলা? ইলিয়াসের, তাই তো। তার পরের বছর দুর্ভিক্ষে খড়ের অভাবে শীতকালে অনেক গরু মোষ না খেতে পেয়ে মারা যায়। এর উপর আবার কিরবিজরা ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করে নিলে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ে। এই কিরবিজ হচ্ছে এক ধরনের দুর্ধর্ষ উপজাতি। ঠিক আছে, তারা কি করতো, ইলিয়াসের সেই ঘোড়াগুলি কি করে, চুরি করে নিয়ে যায়। যার ফলে একদিকে তার ছোট ছেলে আলাদা হয়ে যায়, তাকে কিছু সম্পত্তি দিয়ে দেওয়া হয়, অন্যদিকে ভেড়ার পালে মড়ক লেগে কিছু ভেড়া মারা যায়। তারপর কিরবিজরা কি করে, অনেকগুলো ভেড়া চুরি করে নিয়ে যায়, ঘোড়া চুরি করে নিয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে তখন কি ব্যাপার হয়, যে দুর্ভিক্ষ হয়, যার ফলে অনেক পশু বা প্রাণী না খেতে পেয়ে মারা যায়। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, 4 নম্বর, অতিথি তাকে জিজ্ঞাসা করলো। অতিথি কাকে কি জিজ্ঞাসা করেছিল? ঠিক আছে, বলছে লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্প থেকে উদ্ধৃতাংশে অতিথি বলতে ধর্মপ্রাণ মুসলিম মোল্লা সাহেবের আত্মীয় যারা মোহাম্মদ শাহর বাড়ি অতিথি হয়ে এসেছিলেন, তাদের মধ্যে একজনের কথা বলা হয়েছে। ওই যে মোহাম্মদ শাহর বাড়িতে কয়েকজন অতিথি এসেছিলেন, যারা কি ছিলেন, ধর্মপ্রাণ মুসলিম মোল্লা সাহেবের আত্মীয়। ঠিক আছে, মোল্লা সাহেবের আত্মীয় যারা মোহাম্মদ শাহর বাড়ি অতিথি হয়ে এসেছিলেন, তাদের মধ্যে একজনের কথা বলা হয়েছে।
তো এখানে তারপরে দেখো, অতিথি ইলিয়াসকে জিজ্ঞাসা করেছিলেন যে তাদের দেখে এবং অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে বর্তমানে দুরবস্থার কারণে ইলিয়াসের কষ্ট হয় কিনা। ঠিক আছে, তারপরে দেখো 5 নাম্বার কি বলছে, অতিথিরা বিস্মিত। বিস্মিত মানে অবাক হওয়া। তো অতিথিরা কেন বিস্মিত হয়েছিলেন বা অবাক হয়েছিলেন, তো দেখো উত্তরটা কি বলছে। রুশ সাহিত্যিক লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে অতীত জীবনের সুখ এবং বর্তমান জীবনের দুঃখের প্রেক্ষিতে জীবন সম্পর্কে ইলিয়াস দম্পতির উপলব্ধির কথা জানতে চেয়েছিলেন মোহাম্মদ শাহর বাড়িতে আগত একজন অতিথি। এইখানে দেখো লাইনটা একটু আলাদা হয়ে গেছে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, বুঝে নিবে নিজের মতো করে। তো কি বলছে যে জীবন সম্পর্কে তাদের যে উপলব্ধি, মানে অতীত জীবনের সুখ এবং বর্তমান জীবনের দুঃখের প্রেক্ষিতে জীবন সম্পর্কে ইলিয়াস দম্পতির যে উপলব্ধির কথা সেটা জানতে চেয়েছিলেন মোহাম্মদ শাহর বাড়িতে আগত একজন অতিথি। এর উত্তরে ইলিয়াসের স্ত্রী শামসে মাগি তাদের জানায় যে 50 বছরের দাম্পত্য জীবনে প্রচুর ধন সম্পদের অধিকারী হয়েও তারা যে সুখ বা শান্তি খুঁজে পায়নি, কিন্তু সর্বহারা হয়ে ভাড়াটে মজুরের জীবনে তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে। এই কথা শুনেই অতিথিরা বিস্মিত বা অবাক হয়েছিলেন। ঠিক আছে, তো তারপরে দেখো 6 নাম্বার কি বলছে, সেও তো পাপ, কে কোন কাজকে পাপ বলেছে। উত্তরটা দেখো, লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে শামসে মাগি কথাটি বলেছে। উদ্ধৃতিটি গল্পটিতে দুবার ব্যবহৃত হয়েছে। তো এবার দেখো এর বিশদে বিশ্লেষণ কি বলছে, যে বিপুল ধন সম্পদ থাকার সময় ইলিয়াস দম্পতি অনেক মজুরদের মনিব ছিল। মনিব মানে আমি আগেই বলেছি মালিক। নিজেদের স্বার্থেই তারা মজুরদের ওপর কড়া নজর রাখত। জীবনের প্রকৃত সত্য উপলব্ধি করার পর এই কাজটিকে শামসে মাগির কি মনে হয়েছে, পাপ বলে মনে হয়েছে। অন্যদিকে কোনো কাজ কিভাবে করা হবে তা নিয়ে শামসে মাগির সঙ্গে তার স্বামী ইলিয়াসের মতবিরোধ হতো। স্বামীর সঙ্গে মতের মিল না হওয়াকেও পাপ বলে মনে করেছে কে, ইলিয়াসের স্ত্রী শামসে মাগি। ঠিক আছে, তারপরে 7 নম্বরটা দেখো কি বলছে, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। রুশ সাহিত্যিক লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে মোহাম্মদ শাহর বাড়িতে আগত জৈনিক অতিথির প্রশ্নের উত্তরে শামসে মাগি তার এবং ইলিয়াসের দাম্পত্য জীবন সম্পর্কে কথা বলেছে। কি বলেছে, যে সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। তো এবার আমরা আলোচনা করব কি বলছে, জীবন সম্পর্কে উপলব্ধির কথা বলতে গিয়ে সে জানায় একদা প্রাচুর্যপূর্ণ জীবনে তারা কখনো সুখের সন্ধান পায়নি। তাদের জীবনে অন্তরের কথা ভাববার কিংবা বলবার নতুবা ভগবানের কাছে প্রার্থনা করবার সুযোগ ছিল না। শুধু এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায় তাদের জীবন কেটে গেছে। সুখকে খুঁজে ফিরলেও সুখ তাদের কাছে ধরা দেয়নি কখনো। এই জন্যই এই আলোচ্য উদ্ধৃতাংশটি করা হয়েছে। তারপরে দেখো 8 নাম্বার কি বলছে, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, কারা কিভাবে দীর্ঘদিন ধরে সুখ খুঁজে পেয়েছে। দেখো প্রশ্ন কিন্তু একই, মানে বিষয়টা একই, প্রশ্ন বিভিন্ন রকম ভাবে হতে পারে, সেটাকে তোমাকে বুঝে নিয়ে তারপর অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো দেখো কি বলছে, যে 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, কারা কিভাবে দীর্ঘদিন পরে সুখ পেয়েছে। তো আমরা কারা বলতে বুঝে গেছি, ইলিয়াস দম্পতির কথা বোঝানো হয়েছে। তো দেখো লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে বৃদ্ধ ইলিয়াস দম্পতি অবশেষে দীর্ঘ 50 বছরের দাম্পত্য জীবন পেরিয়ে সুখ খুঁজে পেয়েছে। কি বলছে, দীর্ঘ 50 বছরের দাম্পত্য জীবনের বেশিরভাগ সময়ই তাদের কেটেছে প্রাচুর্যে। শামসে মাগি এ প্রসঙ্গে বলে, সেই জীবনে নিজেদের জন্য তাদের কোনো সময় ছিল না, এমনকি ঈশ্বরের কাছে প্রার্থনা করারও অবকাশ ছিল না। কিন্তু বর্তমানে সর্বহারা হয়ে ভাড়াটে মজুরের কাজ করে তারা প্রকৃত সুখের সন্ধান পেয়েছে। মনিবের সেবা করার ফাঁকে নিজেদের মধ্যে সুখ দুঃখের কথা আলোচনা করা কিংবা ভগবানের কাছে প্রার্থনা জানানোর জন্য যথেষ্ট সময় আছে। প্রাচুর্যের দুশ্চিন্তা আর তাদের নেই। ঠিক আছে, তো এরপরে দেখো কি বলছে 9 নাম্বার, এই তার যা কিছু বিষয় সম্পত্তি, কার কোন বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে কাকে বুঝবো, ইলিয়াসকে বুঝবো। তো এখানে দেখো কি বলছে, রুশ সাহিত্যিক লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে তার বলতে রাশিয়ার উফা প্রদেশে বসবাসকারী বাসকির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসের কথা বোঝানো হয়েছে। তারপরে কি বলছে, ইলিয়াসের পিতা মারা যাওয়ার সময় ইলিয়াসের জন্য খুব বেশি সম্পত্তি রেখে যেতে পারেননি। মৃত্যুর সময় তিনি ইলিয়াসের জন্য যে সম্পত্তি রেখে গিয়েছিলেন
তা হলো 7টা ঘটকি, 2টো গরু, 20টা ভেড়া। এই বিষয় সম্পত্তির কথাই প্রশ্ন উদ্ধৃত অংশে বলা হয়েছে। তো এরপরে দেখো রচনাধর্মী প্রশ্নোত্তর। তো আমি উত্তর নিয়ে আলোচনা করব না, জাস্ট তোমাদের প্রশ্নগুলো বলে দেবো, ঠিক আছে? তো প্রশ্নগুলো দেখো আমি বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে ইলিয়াস গল্পটির নামকরণের সার্থকতা। এই যে আমাদের আলোচ্য গল্পটির নাম ইলিয়াস, তো এই নামটি মানে গল্পের নাম হিসাবে কত দূর সার্থক সেটা নিয়ে তোমাদের আলোচনা করতে হবে। তো আমি তোমাদের গল্প আলোচনার সময়ই বলেছিলাম যে সাহিত্যের নামকরণ সাধারণত 3 রকমের হয়ে থাকে। একটা চরিত্র কেন্দ্রিক, একটা ঘটনা কেন্দ্রিক, আর একটা হচ্ছে ব্যঞ্জনাধর্মী, ঠিক আছে? তো আমাদের এই আলোচ্য নামকরণটি হচ্ছে চরিত্র কেন্দ্রিক, কেননা দেখবে যে এই গল্পের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইলিয়াসকে পাই। ইলিয়াসের জীবনের যে বিভিন্ন রকমের ওঠানামা, সেই তার জীবনের বিভিন্ন ক্ষেত্রকেই এখানে তুলে ধরা হয়েছে। অতএব আমরা নিঃসন্দেহে তোমরা এই প্রশ্নটি আলোচনা করবে এবং শেষে গিয়ে কি বলবে যে ইলিয়াস গল্পটি চরিত্রকেন্দ্রিক নামকরণ হিসেবে যথেষ্টই মানে সার্থক। তো তারপরে দেখো 2 নাম্বার কি বলছে, বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। বৃদ্ধ দম্পতি বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? তোমরা সকলেই জানো যে বৃদ্ধ দম্পতি বলতে এখানে ইলিয়াস এবং তার স্ত্রীকে বোঝানো হয়েছে। তাদের কোন পরিস্থিতিতে সাহায্য করার কেউ ছিল না, ঠিক আছে? এখানে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে, তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে কি বলছে, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। এখানে একটু ভালো করে দেখে নেবে। হ্যাঁ, বক্তাকে এই প্রসঙ্গে সে কি বলেছে। তারপরে ইলিয়াস চরিত্র আছে, এটাও ভালো করে দেখবে, আর পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে, পয়েন্ট দিয়ে দিয়ে আলোচনা করবে। তারপরে কি বলছে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ। কারা কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলতে চায় এই উক্তি তুমি সমর্থন করো কিনা তা যুক্তি সহকারে দেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তারপরে শামসেমাগি চরিত্র অর্থাৎ ইলিয়াসের যে স্ত্রী তার চরিত্র পয়েন্ট দেওয়া আছে, দেখো ভালো করে দেখে নেবে। তারপরে কি বলছে 10 নাম্বার, অতিথিরা হেসে উঠল। কার কোন কথা শুনে অতিথিরা হেসে উঠল? অতিথিদের হাসি দেখে ইলিয়াস কি বলেছিল? খুব ভালো করে দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। আর এই প্রশ্নগুলো নিচে ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ ফাইল দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সকলে ভালো করে সেখানে দেখে নেবে বা ডাউনলোড করে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? পিডিএফ যে লিঙ্ক আছে সেটা অবশ্যই ডাউনলোড করে নেবে। তো দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে। তোমরা সকলেই খুব ভালো থাকবে, ঠিক আছে? আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ।